আমরা কিডনির ডায়েট নিয়ে কিছুটা আলোচনা করেছি যে কী খাবারগুলো বাদ দিতে হবে, যে খাবারগুলো কিডনির ক্ষতি করে সেই খাবারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং কিডনির অসুখের চিকিৎসা পদ্ধতিও কিছুটা আলোচনা আমরা করেছি আগের আমাদের ভিডিওগুলোতে। কিন্তু আসলে আমরা কিডনির সমস্যা থাকলে কি খাবো, কোন খাবারগুলো মনে সন্দেহ না রেখে খেতে পারি, অথবা যে খাবারগুলো খেলে আমাদের কিডনির ক্ষতি কম হবে এবং ব্লাডে কিডনি খারাপ হলে যে প্যারামিটার্সগুলো ওপর নিচে হয়ে যায় খাবার দরুন বা খাবারের ঠিকঠাক সামঞ্জস্য না থাকার জন্য বা কিডনির ব্যালেন্স ডায়েট না থাকার জন্য, তো সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিওটি। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই বলি, কিডনির সমস্যার মূলে কি খাবারগুলো থাকে। কিডনি সমস্যার মূলে সেই সমস্ত খাবার থাকে যে খাবারের মধ্যে অধিক নুন থাকে, যে খাবারের মধ্যে পটাশিয়াম বেশি থাকে এবং যে খাবারের মধ্যে রাসায়নিক বেশি থাকে, কেমিক্যালস। সেটা বিভিন্ন রং হতে পারে, বিভিন্ন রাসায়নিক পদার্থ হতে পারে। কিন্তু কিছু ফাইটোকেমিক্যালস আছে বা গাছগাছড়ার মধ্যে কিছু কেমিক্যাল আছে যেগুলোকে ফাইটোকেমিক্যালস বলে, যেগুলোকে আমরা ফ্ল্যাভোনয়েড বা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে চিনি। সেই খাবারগুলো কিডনির জন্য ভালো এবং সেই খাবারগুলো কিডনির কিছুটা উপকার করে এবং কিডনির ড্যামেজ বা ক্ষতি কিছুটা নিয়ন্ত্রণ করে। এখন কিডনিতে প্রোটিন কিভাবে মেটাবলিজম হয় বা প্রোটিন কতটা খাবো কিডনির অসুখে, সেই ব্যাপারে আমাদের বিস্তর প্রশ্ন থাকে। তো আজকে আমরা সেই সমস্ত খাবার নিয়ে আলোচনা করব যেই সমস্ত খাবার কিডনির অসুখে আপনি খেতে পারেন। কিন্তু আমি এটা বলছি না যে অনেক খেতে পারেন বা অনিয়ন্ত্রিত পরিমাণ খাবার খেতে পারেন, তা নয়, কিন্তু সেফলি এই খাবারগুলো কিডনির অসুখে আপনারা খেতে পারেন। সেরকম আমরা 18টা খাবারের নাম বলবো। প্রথমেই আমাদের বলতে হবে যে কিডনির সমস্যা থাকলে আমাদের নুন কতটা পারমিসিবল। সেফলি আপনি সারাদিন নুন 2 গ্রাম খেতে পারেন সারাদিনে। সব খাবারের মধ্যে যা যা নুন আছে কিন্তু সব হিসেব করে বলছি, এক্সট্রা পাতে নুন দেওয়ার কথা বলিনি। আপনার তরকারি, শাকসবজি, যা রেগুলার খাবার খাচ্ছেন তার মধ্যে যা নুন আছে মোটামুটি রাফলি 2 গ্রাম। 2 গ্রাম নুন ক্যালকুলেট করা খুব কঠিন। তার জন্য বলি, রান্নার মধ্যে খাবার যে আপনারা নুনটা দেন সেটা রান্নার সময় কম নুন দিন। বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার্সে যদি নুন কম লাগে তার একটু নুন মিশিয়ে নিতে পারেন রান্না করার পরে, কিন্তু আপনার তরকারিতে নুন কিন্তু কম থাকতে হবে এবং আপনি খাবার মুখে দিলে কিন্তু বুঝবেন নুন কম আছে। আপনাকে অভ্যেস করতে হবে কম নুনে খাবার খাওয়াটা। মানে আপনি খাবারে নুন আপনার টেস্ট মতো দিয়ে খাবার বানালে আপনার সেই প্রবলেম সলভ হবে না। আপনার যে ডায়েটের যে উদ্দেশ্য সেটাই তাহলে তো ব্যর্থ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ফসফরাসে আসি। ফসফরাস আপনার সারাদিনে কতটা পারমিসিবল? 800 থেকে 1000 মিলিগ্রামের মতো, যথেষ্ট বেশি। পটাশিয়াম নিয়ে আমার বলার আছে। পটাশিয়ামের কোনো নির্দিষ্ট নেই, হিসেব নেই যে এতটা পটাশিয়ামই খেতে হবে। তবে যে খাবারগুলোতে পটাশিয়াম বেশি থাকে সেগুলো কম খেতে হবে, সেটা আমরা আগের ভিডিওতে আপনাকে বলে দিয়েছি। সে আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন খাবারগুলোতে পটাশিয়াম বেশি। আর প্রোটিনেরও কোনো মাপকাঠি নেই। কিন্তু কিডনির প্রবলেম হলে আমরা যেটা প্রথমেই ভুল করি যে প্রোটিন খাওয়াটা কিভাবে বন্ধ করতে হবে আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করি। বিশ্বাস করুন, আপনি যদি প্রোটিন খাওয়া বন্ধ করেন তাহলে আপনি কিন্তু রোগা হয়ে যাবেন, আপনার মাসল মাস কমে যাবে, আপনি শীর্ণকায় দেখতে হয়ে যাবেন এবং আপনাকে দেখে মনে হবে আপনার ম্যালনিউট্রিশনে বা অপুষ্টিজনিত রোগে আপনি ভুগছেন। আপনাকে প্রোটিন খেতে হবে কিডনির অসুখে। কিডনির নর্মাল যাদের কিডনির সমস্যা নেই তারা প্রোটিন সারাদিনে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটে আপনারা প্রোটিন খেতে হয়। কিডনির সমস্যা থাকলে কিডনি স্টেজ অনুযায়ী আমরা প্রোটিনটা পেশেন্টের কতটা খেতে হবে সাধারণত বলে থাকি। যদি অ্যাডভান্স কিডনি ডিজিজ না থাকে, মানে একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজের কথা বলছি, তাহলে 0.5 গ্রাম পার কেজি আপনারা প্রোটিন সারাদিনে খেতে পারবেন। এবং সেই হিসেবটা কতটা কি প্রোটিন এইসবগুলো থাকবে সেটা আমার পক্ষে, একজন ফিজিশিয়ানের পক্ষে বলা সম্ভব নয়। সেটা একজন ডায়েটিশিয়ান বলে দিতে পারবেন যে কতটা আপনার এই প্রোটিন ইনটেকটা কোন খাবারে কিভাবে থাকবে, এবং তার জন্য একটা ডায়েট চার্ট দিতে পারবেন একজন ডায়েটিশিয়ান। এবার কিডনির ওপর প্রোটিনের একটা চাপ পড়ে, কারণ অনেক বেশি অ্যানিমাল প্রোটিন এগুলো খেলে আমাদের
ক্রিয়াটিনিন বাড়তে পারে, সেই জন্য ব্যালেন্স করে প্লান্ট সোর্স থেকে এবং অ্যানিমাল সোর্স থেকে আমাদের প্রোটিন নিতে হবে। তো মোটামুটি একটা জেনারেল আইডিয়া আপনাদের আমি খাবার নিয়ে আবার আমি বলে দিলাম। এবার আমরা ডাইরেক্টলি আসি যে কোন খাবারগুলো আমরা কিডনির সমস্যা থাকলে খেতে পারবো, যেগুলোতে আমাদের কিডনির স্বাস্থ্য খারাপ হবে না। 1 নম্বরে আমরা বলি ফুলকপির কথা। ফুলকপির মধ্যে ফোলেট থাকে, মানে ফলিক অ্যাসিড, ফাইবার থাকে, ভিটামিন কে থাকে এবং অনেক নিউট্রিয়েন্টস থাকে, এবং এই ফুলকপির মধ্যে পটাশিয়াম কন্টেন্টটাও কম, ফসফরাস কন্টেন্টটাও কম, এবং ফুলকপি একটা নন স্টার্চি ভেজিটেবলসের মধ্যে পড়ে। ফুলকপি খেলে আপনার সুগার যদি থাকে, ডায়াবেটিস যদি থাকে, আপনার তার সঙ্গে কিডনির প্রবলেম থাকে, সেখানে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং ফুলকপিকে আমি 1 নম্বরে রাখছি। 2 নম্বরে বেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি, রাস্পবেরি, এগুলোর কথা বলতে চাই। এগুলোর মধ্যে পটাশিয়াম, ফসফরাস মানে ফসফেট এবং প্রোটিন কম থাকে, এবং এর মধ্যে অ্যান্থ্রোসায়ানিনস থাকে। এই যে বিভিন্ন রঙের বেরিজ, এই কালারগুলো অ্যান্থ্রোসায়ানিনস থেকে আসে, এগুলো কিডনির স্বাস্থ্যের জন্য ভালো। ডায়াবেটিসে ভেতরে যে ইনফ্লামেশন বা প্রদাহের কথা আমরা বারবার বলে থাকি, সেগুলো কমে। শুধু তাই নয়, এদের কার্ডিওভাস্কুলার বেনিফিটসও আছে। তার মানে এগুলো আমাদের রক্তবাহগুলোকে সতেজ রাখে এবং সেগুলো ইলাস্টিসিটি মেনটেন করে। তো এগুলো বেরিজ, ব্লুবেরিজ, এই বেরিজ গ্রুপটাকে আমি 2 নম্বরে রাখছি। কিডনির রোগীরা এই বেরিজগুলো খেতে পারবেন। 3 নম্বরে আমরা বলি মাছের কথা। অ্যানিমাল সোর্স থেকে একজন কিডনি যিনি সমস্যায় ভুগছেন, তিনি যদি প্রোটিন নিতে চান, তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে মাছ। এই মাছের যে প্রোটিনটা, সেটা খুব সহজে হজম হয়ে যায়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, যদি মাছটা সামুদ্রিক মাছ হয়, কিডনি রোগীরা কিন্তু সামুদ্রিক মাছ অল্প হলেও খেতে পারবেন, কারণ আমাদের স্টামাক আর কিডনি বোঝে না ওটা সামুদ্রিক মাছ কিনা। নিয়মটা আমি বলে দিচ্ছি। যদি সেটা সামুদ্রিক মাছ হয়, তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেটা আবার হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। শুধু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে জায়গার মধ্যে মাছের যে অংশের মধ্যে বেশি পটাশিয়াম আর ফসফরাস থাকে, বিশেষত ফসফরাসের কথা বলছি, সেটা হচ্ছে মাছের কাঁটা এবং মাছের মাথা। এই দুটো জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি মাছের মাংসটা, যে ফ্লেশ অফ দ্য ফিশ, সেইটাকে আপনি খেতে পারবেন, মানে যে মেন অংশটা আমরা মাছের খাই, সেটাকে আপনি খেতে পারবেন। সেটা আপনার কিডনি স্টেজ অনুযায়ী ডায়েটিশিয়ান বলে দেবেন কত গ্রামের মাছ হবে। সাধারণত আমি বলে দিই যে 50-60 গ্রাম মাছ তো আপনি সারাদিন খেতেই পারবেন। মানে ছোট্ট এইটুকু টুকরো মাছ খেয়ে আপনার প্রাণ ভরাতে হবে না, আপনি একটা যথেষ্ট প্রমাণ সাইজের এবং একটা ভালো সাইজের মাছ আপনি খেতে পারবেন। 4 নম্বর হচ্ছে লাল আঙুর বা রেড গ্রেপস। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে পটাশিয়াম অতটা নেই, কিন্তু কম পটাশিয়াম আছে, এবং এর মধ্যে ফসফেট খুব বেশি নেই, একদম খুবই অল্প পরিমাণ, এবং কিছু কিছু প্রজাতির যে লাল আঙুর হয় তাতে ফসফেটসও থাকে না। এবং এর মধ্যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ফ্ল্যাভেনয়েড, যেটা অ্যান্টিঅক্সিডেন্টের কথা আমি বলি। যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের মধ্যে যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, সেগুলোকে যে আনপেয়ার্ড ইলেকট্রন বলা যে অক্সিজেন র্যাডিক্যালগুলো থাকে, সেগুলোকে যে নষ্ট করে দেয়, সেইগুলো ওই ফ্ল্যাভেনয়েড নষ্ট করে, এবং সেটা লাল আঙুরের মধ্যে থাকে। এবং ইনফ্লামেশন যদি তো কিডনি খারাপ হওয়া, যেটা আমরা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারে দেখি, সেইটাকে কিছুটা হলেও আটকায়। তো আমি 4 নম্বরে লাল আঙুরকে রাখছি। 5 নম্বরে আমি যেটা রাখতে চাই সেটা হচ্ছে ডিমের সাদা অংশ। ডিমের হলুদ অংশের মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকে, সেই জন্য ডিমের সাদা অংশ আপনি খেতে পারেন। একটা যাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে এবং যারা প্রোটিনের সোর্স নিতে চান, এটা পিওর ফর্ম অফ প্রোটিন, ডিমের সাদা, অ্যালবিউমিন বলে এটাকে, এগ অ্যালবিউমিন, এটা আপনি খেতে পারেন। একজন কিডনির যে সমস্যায় ভুগছেন, তিনি কিন্তু 3টে ডিমের সাদা প্রত্যেক দিন খেতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 3টে ডিমের সাদা খেতে পারেন, তার কিডনির কোনো সমস্যা হবে না। এবার অনেকে মনে করেন না আমার খেতে ভয় করছে 3টে, 2টো খান, কিন্তু আপনি ডিমের সাদা অংশ খেতে পারেন। এর মধ্যে পটাশিয়াম কম আছে, ফসফেট নেই, এবং এটা খুব সহজে হজম হয়ে যায়। এবং যাদের কিডনির সঙ্গে কোলেস্ট্রলের প্রবলেম বা অন্যান্য হার্টের সমস্যা আছে, তারা নির্দ্বিধায় খেতে পারেন। তো ডিমের সাদা অংশটা আপনারা খেতে পারবেন। 6 নম্বরে আমরা রসুন বা গার্লিকের কথা বলতে চাই। এটা একটা পাঞ্জেন্ট অর্ডার থাকে, সালফার থাকে বলে।
এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের হার্ট ডিজিজের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো, ব্লাড প্রেশারের প্রবলেম থাকে, ব্লাড প্রেশারের যাদের প্রবলেম তারা রসুন খেলে ব্লাড প্রেশার কমবে। এর মধ্যে ভিটামিন B6 আর ম্যাঙ্গানিজ থাকে, যেটা শরীরের অনেকগুলো শারীরবৃত্তীয় ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে এবং কিডনির স্বাস্থ্য ভালো রাখে। আমরা জানি কিডনির প্রবলেম থাকলে ম্যাঙ্গানিজ, কিডনির হাইপোম্যাগনেসিমিয়া বা ম্যাগনেসিয়াম কম থাকলে কিডনির প্রবলেম হয়, এইসব প্রবলেমগুলো হয়। তো গার্লিকের মধ্যে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, B6 এগুলো থাকে, যেগুলো কিডনির স্বাস্থ্যের জন্য ভালো। তো আপনারা গার্লিককে রাখতে পারবেন খাবারের মধ্যে, বা রসুনকে খাবারের মধ্যে রাখতে পারবেন। 7 নম্বরে রাখতে চাই আমরা বাকহুইটকে। এটা যারা হোল গ্রেনের রুটি খেতে কিডনি আমরা অনেক সময় বারণ করি, তার মধ্যে পটাশিয়াম, ফসফেটস এগুলো বেশি থাকে বলে, তো বাকহুইট থেকে রুটি বানিয়ে খেতে পারেন। বাকহুইট ফ্লাওয়ার আমরা এতে পেয়ে যাই, অ্যামাজনে পাওয়া যায়, বা যেগুলো অনলাইন শপিং এই জায়গাগুলোতে আছে, কোনো পার্টিকুলার ব্র্যান্ডের আমি নাম বলতে পারবো না, তো সেই জায়গাগুলো থেকে পেয়ে যাবেন। এটা এর মধ্যে গ্লুটেন ফ্রি, এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, এর মধ্যে ফাইবার থাকে, এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। এটা হেল্প করে আপনার কিডনির স্বাস্থ্যের জন্য। এবার কেউ যদি ময়দা থেকে কোনোদিন রুটি বানিয়ে খেতে চান, খেতে পারেন, নর্মাল যে আটার যে ময়দা, কিন্তু হোল গ্রেনটা তো কিডনির প্রবলেম করে, হোল গ্রেনের আটা এগুলো কিডনির সমস্যা করে বলে এই বাকহুইট ফ্লাওয়ার আপনারা কিনতে পারেন, সেটা থেকে আটা, মানে সেটা থেকে গুঁড়ো দিয়ে রুটি বা অন্য কিছু আপনারা সামগ্রী বানিয়ে বাড়িতে খেতে পারেন, সেগুলোতে আপনার কিডনির স্বাস্থ্য খারাপ করবে না। 8 নম্বর আমরা তেল হিসাবে অলিভ অয়েলকে খেতে বলছি। তার কারণ হচ্ছে এর একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, এর মধ্যে ফসফেটস থাকে না, এর মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা আনস্যাচুরেটেড ফ্যাট, আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এবার ভার্জিন অলিভ অয়েল, যেটা আনরিফাইন্ড অলিভ অয়েল, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আরও বেশি প্রচুর আছে, কিন্তু দামটাও তো বেড়ে যায়। তো নর্মাল অলিভ অয়েলটা আপনারা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো খেতে পারেন, সেগুলো অ্যাটলিস্ট মানে অন্যান্য তেলের থেকে কিডনির স্বাস্থ্যের জন্য ভালো। কিছু কিছু অলিভ অয়েল পাওয়া যায় যেগুলোতে সুগন্ধি মেশানো থাকে, এগুলো সেগুলো গায়ে মাখা এবং মাথায় মাখা তেল হিসাবে ব্যবহার হয়, সেগুলো রান্নার কাজে ব্যবহার করবেন না। মানে দোকানে গিয়ে যেগুলো এডিবল অলিভ অয়েল, খাবার জন্য অলিভ অয়েল যেগুলো দোকানে আলাদা কিনতে পাওয়া যায়, কিন্তু ওই গায়ে মাখার অলিভ অয়েল যেগুলো সুগন্ধি মেশানো সেগুলো কিন্তু নয়, সেটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ অলিভ অয়েল, তার মধ্যে কিছু রাসায়নিক পদার্থ মেশানো থাকে, সেগুলো রান্না করে আবার খেয়ে ফেলবেন না যেন। 9 নম্বরে আছে বালগার বলে একটা শস্য পাওয়া যায়, যেটা হোল গ্রেন, যা থেকে আটা বানিয়ে রুটি খাওয়া যায়, সেটাও অনলাইন শপিং এই জায়গাগুলোতে এখন ভারতবর্ষে পাওয়া যায়, আমার ধারণা বাংলাদেশেও আপনারা পেয়ে যাবেন। এই বালগারের যে ময়দাটা, তার মধ্যে কিন্তু ভিটামিন আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, এবং যার মধ্যে পটাশিয়াম আর ফসফেট কম আছে, ফলে এটা দিয়ে আপনারা রুটি বানিয়ে খেতে পারেন, খেতে সুস্বাদু হয়। এর মধ্যে ফর্টিফিকেশান আপনি বাড়িতে করতে পারেন বা এনরিচ করতে পারেন, তার মধ্যে কখনো একটু প্রোটিন কন্টেন্ট মেশানোর জন্য একটু সয়াবিন পাউডার মিশিয়ে দিলেন, বা তার মধ্যে আপনি কিছু চানার ডাল একটু তার পাউডার মিশিয়ে দিলেন, বেসন যেটা, সেটা মিশিয়ে দিলেন, কিন্তু সেগুলোর পরিমাণটা আপনাকে বুঝে শুনে মেশাতে হবে। কিডনির প্রবলেম তো, প্রোটিনের আধিক্য যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার 10 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে বাঁধাকপি। বিভিন্ন প্রকার বাঁধাকপি আছে আমরা জানি, সাদা আছে, সবুজ আছে, লাল বাঁধাকপি নাকি চাইনিজ বাঁধাকপি এখন বলে, সেগুলো বাজারে পাওয়া যায়। বাঁধাকপির মধ্যে তো ভিটামিনস, মিনারেলস এগুলো আছে, প্রচুর ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এবং 2021-এর একটি স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে বলেছে এই বাঁধাকপি যেমন আমাদের সুগার কম করতে হেল্প করে, আমাদের ওবেসিটি কমায়, মানে মোটা হয়ে যাওয়াটাকে কমায়, এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে, শুধু তাই নয়, লিভার এবং কিডনির ড্যামেজ থেকেও মুক্তি দেয়। এই বাঁধাকপি ক্রুসিফেরাস গ্রুপের একটা ভেজিটেবলস, যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। শুধু একটা জায়গাকে মনে রাখতে হবে, যদি কারো থাইরয়েডের প্রবলেম থাকে তাহলে এটাকে একটু এড়িয়ে যেতে হবে। 11 নম্বরে ছাল ছাড়ানো চিকেন খেতে বলছি, মানে স্কিনলেস যে চিকেনটা, এবং প্রেফারেবলি বোনলেস হলে খুবই ভালো, কারণ বোনসের মধ্যে আমাদের ওই প্রবলেমগুলো থাকে, ফসফেটস আর পটাশিয়াম বেশি থাকে। যদি আপনারা চিকেন খেতে পারেন স্কিন ছাড়িয়ে দিয়ে, মানে চিকেনের যে ত্বক সেটাকে বাদ দিয়ে চিকেন খেতে পারেন ভালো, তার মধ্যে পটাশিয়াম আর ফসফরাস কম থাকে। হিসেবটা ওইভাবেই ক্যালকুলেট করতে হবে, যে স্টেজে আপনার কিডনিটা আছে বা যে স্টেজ কিডনি ডিজিজের যে স্টেজ, সেই অনুযায়ী আপনার এই প্রোটিনের পরিমাণটা নির্ধারণ করতে হবে। 12 নম্বর হচ্ছে বেল পেপার, বা আমরা ক্যাপসিকামও বলে থাকি। এটার মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা কিডনির স্বাস্থ্যের জন্য ভালো এবং সুগার স্পাইক করে না, এবং এটা খাওয়া যায়। অনেকে ক্যাপসিকাম খেতে ভালোবাসেন এটা টেস্টের জন্য, তো এটা খেতে পারেন আপনারা। 13 নম্বরে পেঁয়াজের কথা বলি।
পেঁয়াজের মধ্যে একটা উগ্র গন্ধ থাকে, সেটা সালফারের জন্য, কিন্তু পেঁয়াজের মধ্যে ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফলিক অ্যাসিড থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এই পেঁয়াজটা আপনার খাবারের মধ্যে রাখতে পারেন। অনেকে কাঁচা পেঁয়াজ হিসাবেও খেতে পারেন, আপনার রান্নার মধ্যেও পেঁয়াজ খেতে পারেন। পেঁয়াজের কোনো রান্নার একটু পরিমাণটা বা তরকারির পরিমাণটা একটু বাড়াতে গিয়ে বেশ কয়েকটা পেঁয়াজ আপনি এক্সট্রা অ্যাড করে দিতে পারেন। তো সেটা স্বাস্থ্যের জন্য ভালো। কিডনির পেশেন্টরা পেঁয়াজ খেতে পারবেন আপনারা। 14 নম্বরে মেথির শাক। বেশিরভাগ শাকই কিডনিতে বন্ধ করে দিতে হয়, মানে কিডনির সমস্যায় আমরা বন্ধ করে দিতে বলি শুধু পটাশিয়াম কন্টেন্ট বেশি থাকে বলে, কিন্তু মেথি শাকের মধ্যে কম্প্যারেটিভলি পটাশিয়াম কন্টেন্ট কম থাকে। সেজন্য মেথি শাক আপনারা অল্প পরিমাণে আপনার পাতে রাখতে পারেন। সুতরাং শাকের মধ্যে একমাত্র মেথি শাকটাই আপনারা খেতে পারেন। 15 নম্বরে আনারস আমরা খেতে বলছি আপনাকে। আনারসের মধ্যে পটাশিয়াম কন্টেন্ট কম। যেসব ফলগুলো আমরা বাজারে সাধারণত পাই তার মধ্যে আনারসের মধ্যে সবথেকে কম থাকে পটাশিয়াম। তো ফল খাবার ইচ্ছে হলে কিডনি রোগীরা আপনারা আনারস খেতে পারেন অল্প। আর ডাক্তারবাবু আনারস খেতে বলেছে, এত বড় একটা আনারস কিনে এনে কেটে খাপটা খেয়ে ফেললাম, ব্যাপারটা তা না। ওর মধ্যেও পটাশিয়াম আছে, কিন্তু পরিমাণে কম আছে, কম পরিমাণে খেতে হবে। এরপর আমরা যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে র্যাডিশ বা মূলো, একটা ক্রাঞ্চি ভেজিটেবল। এর মধ্যে ভিটামিন এ, ফলেট থাকে এবং এটা কিডনি পেশেন্টদের জন্য ভালো, কারণ খাবারে একটা এক্সট্রা ফ্লেভার এনে দেয় এটা। অনেক খাবার খুব ব্ল্যান্ড, তরকারি খুব মশলা টশলা দেওয়া তো আমি দিতে না করি, তেল দিতে না করি খুব বেশি। তো খাবার যদি টেস্ট অনেকটা ব্ল্যান্ড হয়, খেতে ভালো নাও লাগতে পারে, এর সঙ্গে যদি একটু মূলো বা র্যাডিশ আপনি মিশিয়ে দিতে পারেন খাবারের ওই তরকারির মধ্যে, তাহলে ওর একটা টেস্ট এনহ্যান্সড হয়ে যায়। তো সেটা একটা করা যেতে পারে এবং এটা সেফলি কিডনি পেশেন্টরা খেতে পারেন। এর পরের যেটা বলবো সেটা হচ্ছে শালগম বা টার্নিপ। এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট মিনারেল এবং ভিটামিনস আছে, এবং অনেকে এটাকে সেদ্ধ করে খেতে পারেন, ম্যাশ করে খেতে পারেন, তরকারির মধ্যে খেতে পারেন, মানে আলুর সাবস্টিটিউট হিসাবে আপনি খেতেই পারেন। তো এটা আর একটা অপশন, এটা আমরা 17 নম্বরে রাখলাম। আর 18 নম্বর বা শেষ অপশন, এই কিডনি রোগীদের জন্য যে লাস্ট অপশন আমরা দেব সেটা সাগুদানা বা সাগো। সেটা আপনারা জানি, সাগুদানা আমরা পায়েস খেতে পারি, আমরা সাগুদানা উপমা বানিয়ে সকালে খেতে পারি, সাগুদানা ভিজিয়ে খেতে পারি। এগুলো কিডনির পেশেন্টরা খেতে পারেন তাদের পেট ভরানোর জন্য। গুড সোর্স অফ কার্বোহাইড্রেট, এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, তো এটা আপনারা খেতে পারেন। তো এতগুলো খাবার আপনারা খেতে পারেন। ফলে যারা কমেন্টে লিখেছিলেন যে কিডনির প্রবলেম হয়েছে, আপনি তো সবই খাবার খেতে না করে দিচ্ছেন, কি খাবো, তো তাদের জন্যই আমরা 18টা এরকম খাবার বলে দিলাম যেটা সেফলি খেতে পারেন। তো আপনারা দেখুন, আপনারা ট্রাই করুন। আরও অনেক নিশ্চয়ই খাবার থাকবে যেগুলো আপনাদের ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টরা আরও বেটার ওয়েতে আপনাদের বলতে পারবেন এবং তার একটা প্রপার আরও বেটার গাইডলাইন দিতে পারবেন। তো আমার যারা শ্রোতা আছেন তাদের জন্য এই ভিডিওটা বানালাম, যাদের কিডনির সমস্যা আছে, যে কিডনির প্রবলেম থাকলে কি কি খাবার তারা নির্দ্বিধায় খেতে পারবেন। নমস্কার।